18তম আইপিএল শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা TV9 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন আমরা এই আইপিএলের সময় শুরু করেছি একটি নতুন অনুষ্ঠান, যার নাম চালিয়ে খেলো। আপনাদের সঙ্গে আমি রয়েছি সংঘমিত্রা, আর আমার সঙ্গে আজ আমাদের গেস্ট বিশিষ্ট স্পোর্টস জার্নালিস্ট কৌস্তব গাঙ্গুলি। আজ রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ। আজকের ম্যাচে বিশেষ আকর্ষণ কিন্তু ঋষভ পন্থকে ঘিরে। আমি কৌস্তবদাকে জিজ্ঞেস করব, তোমার কি মনে হয় এই যে ঋষভ পন্থের টিম চেঞ্জ, গত মরশুমে ঋষভ ছিল দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন, এবার লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন, কি চেঞ্জেস হবে ওর খেলার মধ্যে বা ক্যাপ্টেন্সির মধ্যে, তুমি যদি একটু বলো। আমি ঋষভ পন্থের কথায় আসবো, তার আগে একটু কালকের ম্যাচটা মানে জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দেখিয়ে দিয়েছে তো কীরকমভাবে স্টাম্পিংটা করেছে। মানে এরকমভাবে এত সুন্দর স্টাম্পিং এবং 43 বছর বয়সে যে ক্ষিপ্রতা দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, এটা কিন্তু নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে সবার কাছে কিন্তু তিনি যেমন আইডল এবং তিনি দেখাচ্ছেন যে বয়স কোনো ফ্যাক্টর নয়। এই মহেন্দ্র সিং ধোনি তার কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করেছিল, মানে আন্তর্জাতিক ক্রিকেটে যখন তার অভিষেক হয় তারপর থেকে তার প্রথম কেরিয়ারের সেঞ্চুরি কিন্তু বিশাখাপত্তনমে, যে বিশাখাপত্তনমে আজকে ম্যাচ রয়েছে দিল্লি বনাম লখনৌ। এবার একটু এই ম্যাচের কথায় আসা যাক। এই দিল্লি বনাম লখনৌ যে ম্যাচটা রয়েছে বিশাখাপত্তনমে, একটু বিশাখাপত্তনম নিয়ে বলছি কারণ বিশাখাপত্তনমে যে মাঠটা কিন্তু আয়তন অনেকটা ছোট, কিছুটা ছোট, অন্যান্য মাঠের চেয়ে আয়তনে ছোট, ফলে রান প্রচুর হয়, রানের মাঠ। যদি দেখা যায় যে T20 নিরিখে এখনো পর্যন্ত মানে T20 নিরিখে দেখা যাচ্ছে যে 9-এর বেশি গড় অর্থাৎ রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু এই বিশাখাপত্তনমে রয়েছে, অর্থাৎ কিনা হাই স্কোরিং ম্যাচ হতে পারে এই বিশাখাপত্তনমের মাঠে। এমনকি গত বছর কলকাতা নাইট রাইডার্স 272 রান করেছিল এই গ্রাউন্ডে দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে, এবং দিল্লি ক্যাপিটালসে যখন ঋষভ পন্থ ফিরেছিল তখন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ছিল ঋষভ পন্থ। তো তখন আমরা জানি যে একটা দুর্ঘটনা রিকভারি করে সে ফিরেছিল। ওই বিশাখাপত্তনমে কিন্তু ঋষভ পন্থকে ঘিরে বিশাল পরিমাণে একটা উন্মাদনা দেখা গেছিল, কারণ সে ওই একটা দুর্ঘটনা কাটিয়ে ওরকমভাবে ফিরছে, বিশাল উন্মাদনা আমরা দেখেছিলাম। তার আগের বছরটা পুরো মিস গেছিল, একদমই খেলতে পারেনি। এইবার সেই ঋষভ পন্থ খেলবে লখনৌর হয়ে এবং একদম সোয়াপ ডিল হয়েছে একে বলা যেতে পারে, যে ঋষভ পন্থ চলে গেছে লখনৌতে এবং লোকেশ সল বা KL রাহুল চলে এসে দিল্লিতে। আমরা জানি যে গত বছর একটা ইনসিডেন্ট, সেটাকে কেন্দ্র করে লখনৌর যে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে KL রাহুলের একটা ভিডিও যেটা প্রকাশ্যে এসেছিল ম্যাচ হারার পরে, ম্যাচ শেষে তারপর সঙ্গে যে ভিডিও একটা প্রকাশ্যে এসেছিল, তারপরে কিন্তু ক্রীড়ামহল কিন্তু আন্দাজ করে নিয়েছে যে তাদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে KL রাহুলও কিছুটা অস্বস্তি বোধ করেছেন। এবং তোমার নিশ্চয়ই মনে থাকবে গত বছরের IPL-এর শেষের সময় থেকেই বলা হচ্ছিল নেক্সট ইয়ারে কিন্তু আর রাহুলকে লখনৌতে দেখা যাবে না, একেবারেই তাই। এবং ঠিক নিলামের আগেও সেইটাই হলো, মানে রাহুল নিজেও থাকতে চাননি, ছেড়ে দিয়েছিলেন। এবার স্বাভাবিকভাবে লখনৌ একটা ক্যাপ্টেনের সন্ধানে ছিল। এবার যখন নিলামে পন্থকে পেলো, তারপর আর অন্য কোনো বিকল্পের কথা, 27 কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে নেওয়া মানে হাইয়েস্ট, মানে এত দর এখনো পর্যন্ত আমরা দেখিনি IPL এর নিলামে কোনো IPL-এর হাইয়েস্ট ক্যাপ্টেন, হাইয়েস্ট মানে এরকম দর এবং ক্যাপ্টেন্সি করবে নিঃসন্দেহে ঋষভ পন্থ, তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ঋষভ পন্থের কাছে এইবারে IPL-টা অনেকটা বদলার ম্যাচ। কেন বদলার ম্যাচ? প্রমাণের ম্যাচ বলবো, বদলা ঠিক বলা যাবে না, প্রমাণের ম্যাচ। কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋষভ পন্থকে খেলানো হয়নি, সেই জায়গায় KL রাহুলকে গৌতম গম্ভীর খেলিয়েছিলেন, এবং সেটা নিয়ে শুরুতে টিমের সিলেকশন নিয়ে শুরুতে অনেকটা সমালোচনা হচ্ছিল। অনেকে বলছিলেন যে কেন ঋষভ পন্থ নয়, কেন KL রাহুল। KL রাহুল কিন্তু নিজেকে প্রুফ করেছেন যে কেন তাকে 50 ওভারের ফরম্যাটে রাখা হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। গৌতমের ভরসা একেবারেই টলতে দেননি। এবং যেহেতু পরের বছর এই দেশের মাটিতে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, ফলে ঋষভ পন্থের কাছেও কিন্তু একটা প্রমাণের জায়গা রয়েছে, একটা চ্যালেঞ্জ রয়েছে। এবং ক্যাপ্টেন হিসেবে তো ঋষভ পন্থ খুব একটা সাকসেস পাননি দিল্লিতে, এবার ক্যাপ্টেন হিসেবে সাকসেস পাওয়ার জন্য, কারণ সঞ্জীব গোয়েঙ্কা চাইছেন যে লখনৌকে ট্রফি দিতে, যে লখনৌয়ের হাতে ট্রফিটা আসে, সেই জন্য কিন্তু তিনি এত টাকা দিয়ে তিনি ঋষভ পন্থকে দলে নিয়েছেন। তবে তোমার কি মনে হয় না পন্থের অ্যাপ্রোচ একটু বদল দরকার? কারণ মানে উনি তো মাঠের যে কোনো প্রান্তে শট মারতে প্রস্তুত থাকেন, তাতে মাঝে মধ্যে হয়ে যায় না শর্ট সিলেকশনে ভুল, যেমন সুনীল গাভাস্করও প্রচণ্ড রেগে গিয়েছিলেন পন্থের ওপর এই বর্ডার গাভাস্কর ট্রফিতে। তো তোমার কি মনে হয় না এবার একটু ওই খাপছাড়া খেলা, খামখেয়ালি খেলা, যা পেলাম বল চালিয়ে খেললাম, সেটা না করে একটু পরিণত বোধ যদি দেখান, বয়সটাও তো আর কম হলো না, যদি টিমে টিকে থাকতে হয়, বিশেষ করে জাতীয় দলে পুরোপুরি পাকা 3 ফরম্যাটে যদি জায়গা পেতে হয়, তাহলে কিন্তু একটু আমার মনে হয় বুদ্ধিদীপ্ত শট খেলতেই হবে পন্থ। অবশ্যই পরিণত তো দেখাতেই হবে, কারণ যথেষ্ট পরিণত হয়েছেও, এবং সেই মতো কিন্তু ওকে শর্ট সিলেকশনে বদল আনতে হবে। কিন্তু ঋষভ
পান্তের স্বভাব, মানে এটা কি হতো ন্যাচারাল গেমস, এক একজনের ন্যাচারাল গেমসের আগে যে আমি এইভাবে খেলবো এবং কনফিডেন্টের সঙ্গে খেলে, কিন্তু কনফিডেন্টের সঙ্গে গিয়ে খেলতে গিয়ে অনেক সময় কিন্তু তার শর্ট সিলেকশনে যখন মিস হিট হয়ে যায় তখন কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়, তখন কিন্তু দল চাপে পড়ে যায়। এই জায়গাটা ঋষভ পান্তকে অনেকটা বেশি দায়িত্ব নিতে হবে এবং ক্যাপ্টেন হিসেবে তাকে বুঝতে হবে যে তোমাকে নিয়েছি এত টাকা দিয়ে, মানে শুধু পারফরমেন্স নয়, তোমাকে ট্রফিটাও দিতে হবে। ক্যাপ্টেন হিসেবে সেই জায়গাটাও তোমাকে প্রমাণ করতে হবে। দিল্লিতে তুমি সেই জায়গাটা ক্যাপ্টেন্সি হিসেবে তুমি নিজেকে সেইভাবেও মেলে ধরতে পারোনি, কারণ ট্রফি দিতে পারোনি। যে ট্রফি দিতে পারেনি তাকে কিন্তু সাফল্য বলা যাবে না। ট্রফি আসল 10টা টিমের লড়াই, যেখানে একটা ট্রফি না পেলে সেই ক্যাপ্টেন যতই ভালো হোক সমালোচনা হবে। ফলে এবারে কিন্তু ট্রফি দিতে হবে। ঋষভ পান্তের কাছে কিন্তু এই চ্যালেঞ্জটা রয়েছে এবং শর্ট সিলেকশনে অনেক পরিণত বোধ তাকে দেখাতে হবে যে কোন জায়গায় কিভাবে খেলতে হবে কি না খেলতে হবে, কারণ যেহেতু নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ রয়েছে দেশের মাটিতে, ফলে তার রিপ্লেসমেন্ট আমরা যদি বলি এই কে এল রাহুল কিন্তু রিপ্লেসমেন্ট হতেই পারে। গৌতম গম্ভীরের কিন্তু নজরে অলরেডি কে এল রাহুল আছে, ঠিক আছে। সঞ্জু স্যামসন বছরের পর বছর ধরে কিন্তু ছেলেটা খেলে যাচ্ছে এবং নিজেকে প্রমাণ করে যাচ্ছে, যখন তখন কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে। ফলে ঋষভ পান্তকে যদি জাতীয় দলের দরজাটাই যদি খুলতে হয়, তাকে যদি সেখানে যদি পাকাপোক্ত করতে হয়, তাহলে কিন্তু এই আইপিএলটা যে প্ল্যাটফর্ম, নিজেকে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে অবশ্যই। এবার একটু চলে আসি দিল্লির ক্যাপ্টেনে। দিল্লিতে ফাফ ডুপ্লেসিকে নিলাম থেকে কেনা হলো, তারপরও তাকে কিন্তু ক্যাপ্টেন করা হলো না। কে এল রাহুলকেও কেনা হলো, কিন্তু কে এল রাহুল যদিও নিজেই বলেছিলেন যে আমি নেতৃত্বটা করতে চাই না, আমি ব্যাটিংয়ে ফোকাস করতে চাই। তো সেক্ষেত্রে দিল্লি ভরসা রাখলো অক্ষর প্যাটেলকে। 7 বছর ধরে অক্ষর টিমে রয়েছে, অক্ষরেই ভরসা। এবার অক্ষরের কিন্তু আবার ক্যাপ্টেন্সি করার খুব একটা অভিজ্ঞতা নেই। আইপিএলে তোমার মনে নিশ্চয়ই থাকবে গত মরশুমে পান্ত একটা ম্যাচে ছিল না, সেই ম্যাচে অক্ষর ক্যাপ্টেন্সি করেছিল। তো অক্ষরের জন্য এবারের আইপিএলটা কিরকম চ্যালেঞ্জিং হতে চলেছে মনে হচ্ছে? দেখো, তুমি আগে দিল্লির কথাটা বললে, আমি এই কথাটা জানি যে দিল্লির নিলামের টেবিলে কিন্তু বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে টিম সিলেকশনে কিন্তু তার অনেকটা বড় ভূমিকা রয়েছে। কেন ফ্যাফ ডুপ্লেসিসকে নেওয়া হয়েছে বা কেন অন্যান্য ক্রিকেটারকে নেওয়া হয়েছে, আমার মনে হয় মিচেল স্টার্কও দিল্লি ক্যাপিটালসে আছে, ফলে তাদেরকে কেন নেওয়া হয়েছে ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু টিমটা বাছা হয়েছে। দিল্লি ক্যাপিটালস কিন্তু সেই মতো কিন্তু টিমটা করেছে এবং কেন ক্যাপ্টেন করা হয়নি, কারণ একজন বিদেশি ক্রিকেটারকে ক্যাপ্টেন করানো মানে কিন্তু দলের কিন্তু একজন বিদেশি কোটা অটোমেটিক্যালি সম্পূর্ণ হয়ে যাওয়া। ফলে এই জায়গাটাকে কোনো ফ্র্যাঞ্চাইজি ঝুঁকি নিতে চায় না। সেই জায়গায় কিন্তু কে এল রাহুলকে কেন ক্যাপ্টেন করেনি, কারণ কে এল রাহুলকে একটু চাপমুক্তভাবে খেলানোর চেষ্টা করেছে, যে কে এল রাহুল একটু রিল্যাক্সে খেলুক, কারণ ও লখনৌতে ক্যাপ্টেন্সি করেছে। ফলে দিল্লিতে এসে ক্যাপ্টেন্সি করলে দ্রুত মানিয়ে নিতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা দোটানা রয়েছে। তার থেকে কে এল রাহুল যদি খোলা মনে ব্যাটিং করে, আমার মনে হয় সেটা মানে চাপমুক্ত হবে, টিমের অ্যাডভান্টেজ হবে এবং সেইটাকে কাজে লাগাতে কিন্তু অক্ষর প্যাটেল কিন্তু বুদ্ধিদীপ্ত পারফরমেন্স করেছে। আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফি তার ব্যাটিং বোলিং মানে দুটো ক্ষেত্রেই কিন্তু অনবদ্য পারফরমেন্স। এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারদের যদি তালিকা দেখা যায় তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা নিঃসন্দেহে তার কেরিয়ারের সায়ান্নে এসে পৌঁছেছেন, কিন্তু অক্ষর প্যাটেল কিন্তু অন্যতম মানে ভরসা হতে পারেন এবং এই জায়গায় দাঁড়িয়ে নো ডাউট মানে খুব ভালো চয়েস এখানে লখনৌয়ের দিল্লির যে ক্যাপ্টেন করা হয়েছে অক্ষর প্যাটেলকে। নিঃসন্দেহে তার কাছে একটা প্রমাণের জায়গা তো মঞ্চ তো বটেই। যে কোনো ক্রিকেটারই যখন সে ক্যাপ্টেন হয় তার কাছে প্রমাণের মঞ্চ হিসেবে ধরা দেয় এই আইপিএল। আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া তিনি নিজে ক্যাপ্টেন্সি করে গুজরাটকে ট্রফি এনে দিয়েছেন, ট্রফি জিতে দিয়েছেন। ফলে কে কখন ক্লিক করে, ক্যাপ্টেন্সি লাকও একটা ফ্যাক্টর। ফলে কে কখন ক্লিক করে এবং তার আন্ডারে দল কেমন পারফর্ম করে। এবং দিল্লি টিমটা কিন্তু মোটামুটি এই যে ফেজা ম্যাকক্রুক কিংবা ক্রিস্টান স্টাবস যে ক্রিকেটাররা রয়েছেন, এরা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে খেলে আসছেন এবং এরা খেলে থাকার দরুন এই দিল্লি টিমটার সঙ্গে তারা ওতপ্রোতভাবে জুড়ে এবং জানে যে কোথায় কি ঠিক ভুল রয়েছে কি না রয়েছে। এবং এরই মাঝে একটা জিনিস তোমায় জিজ্ঞেস করি, এই কদিন ধরে আমরা শুনছিলাম যে কে এল রাহুলকে হয়তো প্রথম কয়েকটা ম্যাচে পাওয়া যাবে না পার্সোনাল রিজনের জন্য। এবার কালকেই যে প্রেস কনফারেন্স হলো তাতে কিন্তু দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল বলে দিয়েছে টিমে যোগ দিয়েছেন রাহুল, খেলবেন কিনা নিশ্চিত নন। এটা নিয়ে তোমার কি মনে হয়, উনি কি খেলবেন বা খেললে কতটা সুবিধা হতো? দেখো, গতকাল যেহেতু যোগ দিয়েছে টিমের সঙ্গে, ফলে আমার মনে হয় যে কোনো ক্রিকেটারই মানে রাতারাতি যোগ দেওয়ার সঙ্গে হয়তো সেই জায়গায় থাকে না, খেলার মতো পরিস্থিতি থাকে, কিন্তু যারা প্রফেশনাল ক্রিকেটার যে কোনো সময় যে কোনো জায়গায় এরা নেমে পারফর্ম করতে তৈরি থাকে। এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং কে এল রাহুল নিজে কি চাইছেন সেটার উপর অনেকটা ডিপেন্ড অগ্রাধিকার দেওয়া হবে। হ্যাঁ, তার ইচ্ছেকে অগ্রাধিকার দেওয়া হবে, যেহেতু পার্সোনাল রিজন। কারণ তুমি জানো যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা তার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে তার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন পরিবারের সঙ্গে, একদমই তাই। সেই জন্য দেরিতে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। এবং কে এল রাহুল যদি না খেলে সেক্ষেত্রে বাংলার ছেলে অভিষেক পোড়েল রয়েছে, উইকেট কিপিং করবেন। এবং অভিষেক পোড়েল কিন্তু আমরা দেখেছি দিল্লিতে কিন্তু ব্যাট হাতে কিন্তু ও কিন্তু একটা ক্যামিও ইনিংস, অর্থাৎ
যদি দরকার হয় 10 বলে 30 রান, যে ইনিংসটা খুব ভাইটাল ইনিংস হয়ে যায় একেবারে। শেষের দিকে গিয়ে ওই 30টা রান অনেকটা ফ্যাক্টর হয়ে যায়। আমরা গতবারও দেখেছি, এবারও দেখেছি। তবে অভিষেক পোড়েলকে এবার একটু ওই যে ঋষভ পান্তের ক্ষেত্রে যে কথাটা প্রযোজ্য, অভিষেক পোড়েলের ক্ষেত্রেও কিন্তু সেই যে কথাটা প্রযোজ্য। একটু বুঝে তোমাকে শুনে। যদি গৌতম গম্ভীরের নজর পেতে হয় তাহলে কিন্তু এই আইপিএল প্রমাণের মঞ্চ পারফর্ম করতে হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় তোমাকে সুযোগ দিয়েছে, এই দিল্লি ক্যাপিটালসে আনার পিছনে সৌরভের একটা অবদান রয়েছে। আমরা বলি যে বাংলার ছেলেরা চান্স পাচ্ছে না, কিন্তু দেখো এটা অনেক জায়গায় হয় যে বাংলার ছেলেরা চান্স পায় না, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লিতে আসার পর কিন্তু তিনি বিভিন্ন বাংলার ছেলেকে আমরা দেখেছি যে এখানে আনতে। মুকেশ কুমার রয়েছে এই দলে, সেও কিন্তু বাংলারই প্লেয়ার। ফলে এদেরকে পারফর্ম করতে হবে, তোমাকে মঞ্চ করে দিচ্ছে, তুমি যদি নিজে পারফর্ম করতে না পারো সেটা কিন্তু তোমার সেটব্যাক। ফলে অভিষেক পোড়েলকে সেই জায়গাটা দেখাতে হবে যে কেএল রাহুল যদি না খেলে সেই জায়গাটাকে ক্রিয়েট করে নিজেকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি কেএল রাহুলের রিপ্লেসমেন্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে পারি। এবং আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে দিল্লির এই টিমটা কুলদীপ যাদব চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি দুর্দান্ত, ফাইনালি ইভেন দুর্দান্ত বোলিং করেছেন। ফলে তিনি ফর্মে আছেন কুলদীপ যাদব, ফলে সেই জায়গাটাকে একটা কাজে লাগানোর চেষ্টা। এবার একটু চলে আসি আমরা লখনৌয়ের বোলিংয়ে। তুমি নিশ্চয়ই জানো, আমাদের কদিন ধরেই দেখতে পাচ্ছি লখনৌয়ের বোলিংয়ে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাদের কয়েকজন পেসারকে পাওয়া যাচ্ছে না, কয়েকজন পেসারের চোট রয়েছে। এই লাস্ট মোমেন্টেও দেখবে মহসিন খানের রিপ্লেসমেন্টে শার্দুল ঠাকুরকে নেওয়া হলো। তো তোমার কি মনে হয় শার্দুলকে একাদশে দেখতে পারি আমরা? দেখো এটা টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে শার্দুলকে ফার্স্ট 11-এ খেলানো, প্লেইং 11-এ শার্দুল কেকেআরেরও খেলেছে আমরা দেখেছি। কিন্তু শার্দুলের না এফেক্টিভটা কোথাও গিয়ে মানে অতটাও যে প্রভাব রয়েছে মাঠের মধ্যে তিনি এখনো পর্যন্ত সেভাবে দেখাতে পারেননি আইপিএল এর মঞ্চে। এইটা দেখাতে হবে যে আমি বল হাতে কার্যকর হচ্ছি, সেই জায়গায় যদি দেখাতে পারেন মঞ্চ তাকে দেওয়া হবে, কিন্তু তুমি যদি পারফর্ম করতে না পারো সেটা কিন্তু একটা সেটব্যাক হয়ে দাঁড়াবে। শার্দুলকে সেই জায়গাটা দেখাতে হবে যে সে পারফর্ম করতে পারছে। এই জায়গাটা একটা অবশ্যই চ্যালেঞ্জের জায়গা রয়েছে। ওদিকে আবেশ খান, মায়াঙ্ক যাদব দুজনেরই চোট রয়েছে, মানে লখনৌয়ের বোলিং ডিপার্টমেন্ট আমার মনে হচ্ছে আজকের ম্যাচে বেশ চাপে রাখবে। সেক্ষেত্রে কিন্তু জ্যাক ফ্রেজার বা ঋষভ পান্তের একটু সুবিধেই হবে, বাকিদের উপর হয়তো প্রিন্স যাদব বলে একজন ক্রিকেটার আছে লখনৌয়ের, নতুন ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেট খেলেছে, তাকে খেলানোর চেষ্টা করছে। এছাড়া যদি দেখা যায় রবি বিষ্ণুই আছে, রবি বিষ্ণুর স্পিন ঘূর্ণি মানে টার্নিং ট্র্যাকে কিন্তু রবি বিষ্ণু যথেষ্ট ভালো, আমরা দেখেছি অতীতেও দেখেছি রবি বিষ্ণু কিন্তু ভালো বল করেন। বোলিং লাইন আপটা অনেকটা দুর্বল দিল্লির চেয়ে, কিন্তু তাই বলে যে কারণ টি20 ম্যাচ না, আইপিএল এর 20 ওভারের ম্যাচ, সবাই কিন্তু 19 আর 20, এই জায়গায় কিন্তু একটা ওভার বা দুটো ওভার কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে, ম্যাচে পার্থক্য। ঠিক আছে, তাহলে এবার তুমি আমাকে একটু বলো এই ম্যাচে কাকে এগিয়ে রাখতে চাইছো? সেভাবে বলা যায় না, তাও বলা খুব ডিফিকাল্ট, কিন্তু যেহেতু লখনৌয়ে একটু ইনজুরি মানে চোট প্রবণ ক্রিকেটারদের তালিকাটা বেশি, আমার মনে হয় দিল্লি কিছুটা হলেও একটু এগিয়ে থেকে শুরু করবে। ঋষভ পান্ত হয়তো গেছে লখনৌতে, খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা নিঃসন্দেহে রাখে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় দিল্লি হয়তো এই ম্যাচে একটু হলেও এগিয়ে রয়েছে। ঠিক আছে, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন আইপিএলের নানা খুঁটিনাটি তথ্য। আপনারা দেখতে থাকুন আমাদের আইপিএলের নতুন অনুষ্ঠান চালিয়ে খেলো।